উপপাদ্য নাম্বার 32 ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য এই উপপাদ্যটা বেশ দরকারি। এইবার বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। প্রথমে বুঝে নিই যে উপপাদ্যের শর্ত কোনটা আর কি প্রমাণ করতে হবে। শর্ত মিন্স যে শর্তটাকে কাজে লাগিয়ে আমি প্রমাণের পথে অগ্রসর হব। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, এটা হচ্ছে কন্ডিশন। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এবার প্রথমে জেনে নিই যে জ্যা জিনিসটা কি। ধরে নেওয়া যাক এই যে বৃত্ত, যার কেন্দ্রটা হচ্ছে ও। কেন্দ্র ছাড়া কখনো বৃত্ত আঁকা যাবে না। ধরো যখন আমরা কম্পাস দিয়ে আঁকি এরকমভাবে বসাই, বসে এরকমভাবে আমরা একটা বৃত্ত আঁকি। তো যেখানটায় আমরা বসাই কম্পাসের যে পিনটা, তো সেই জায়গাটাই হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র এক থাকতে হবে, নইলে বৃত্তটা গঠন হবে না। তো ও হয়ে গেল কেন্দ্র। এবার ব্যাস নয় এরূপ জ্যা জিনিসটা হচ্ছে বৃত্তের পরিধির ওপরে দুটো বিন্দু নেব। ধরো একটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই বিন্দু দুটোকে যোগ করে দিলে যেটা পাবো এবি সরলরেখা, সেটাই হচ্ছে জ্যা। জ্যা কথাটার অর্থ হচ্ছে পরিধির ওপরে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাকে আমরা জ্যা বলি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ব্যাসটাও একটা জ্যা। যদি আমি কেন্দ্র দিয়ে ভেদ করে একটা সরলরেখা টানতাম, সেটা ব্যাস হতো। বৃত্তের সবথেকে বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। তো ওই জন্য শুরুতেই বলে দিয়েছি উপপাদ্যের বিবৃতিতে, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর। তো ব্যাস হওয়া চলবে না। তো এবি যেটা ব্যাস নয়, তো ব্যাস নয় এরূপ একটা জ্যা হলো এবি। তার ওপর কি বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে আমি একটা লম্ব অঙ্কন করেছি ওডি লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, তো এইবার প্রদত্ত বা বিশেষ নির্বাচন বলে, প্রদত্ত বা বিশেষ নির্বাচন এই পার্টটাতে আমরা লিখি যে যেটা উপপাদ্যের শর্ত থেকে আমি অঙ্কন করলাম সেটাকে বিশেষ নির্বাচন বা প্রদত্ত পার্টে লেখা হবে। প্রদত্ত বা বিশেষ নির্বাচনে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের সবসময় কেন্দ্রটা মেনশন করতে হয়, উল্লেখ করতে হয়। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। ব্যাস নয় এরূপ একটি জ্যা। ওকে, ও কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওডি এবি জ্যাকে ডি বিন্দুতে ছেদ করে। এইবার একটু ভাষাটা আমার লক্ষ্য করবে। আমি লিখেছি ছেদ করে, আমি কিন্তু লিখিনি যে সমদ্বিখণ্ডিত করে। কারণ ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুটো অংশে ভাগ করে জ্যাকে, এটা প্রমাণ করতে হবে। অতএব আমি প্রদত্ততে এটা লিখতে পারবো না, এটা উপপাদ্যের শেষে গিয়ে প্রমাণ হবে। এইবার আমরা বলতে পারি যে ওডি লম্ব এ বি, ওডিটা এ বির ওপরে লম্ব। ওকে, এরপর হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। প্রামাণ্য বা প্রমাণ করতে কি হবে যে ওডি এ বিকে সমদ্বিখণ্ডিত করে। ওডি এ বিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত কথাটার মানে সমান দুটো ভাগে ভাগ করে, মানে এ বি এটার সমান দুটো ভাগ এডি আর বিডি।
মানে এডি ইজ ইকুয়াল টু বিডি হবে, সমান দুটো অংশে ভাগ করবে। ওকে, এরপর হচ্ছে অঙ্কন। অঙ্কন পার্টে সেটাই আসে যেটা উপপাদ্যের কন্ডিশনে বলা নেই। দেখো উপপাদ্যের কন্ডিশন কি, ব্যাস নয় এরূপ একটা জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, দিস ইজ দ্য কন্ডিশন। অ্যান্ড কি বলছে, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য। অঙ্কনে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে উপপাদ্যের শর্তে বলা নেই, কিন্তু উপপাদ্যটাকে প্রমাণ করার জন্য আমরা উপপাদ্যটাকে প্রমাণের জন্য অঙ্কন পার্টে বাইরে থেকে যেটা আমি ব্যবহার করছি, তো কি ব্যবহার করছি, এই যে ও আর এ, ও আর বি এই দুটোকে যুক্ত করে দেওয়া হলো। তো লিখব ও কমা এ ও কমা বি যুক্ত করা হলো। এই যে যখনই আমি এটা যুক্ত করলাম, যুক্ত করার পরে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে, দেখো এ ও ডি, বি ও ডি। এইবার এখান থেকে আমি শুরু করছি প্রমাণ। এই জায়গাটা বুঝবে, যেহেতু ওডিটা লম্ব ছিল এ বির ওপরে, তাহলে এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, তাই তো? কারণ হচ্ছে লম্ব হলে পরে ধরো এরকম একটা এবি সরলরেখা, তার উপরে ওডিটা লম্ব, এটা এবি, এটা ওডি। এটা যদি লম্ব হয়, লম্ব হলো মানে এদিকেও 90 ডিগ্রি ক্রিয়েট হবে, এদিকেও 90 ডিগ্রি ক্রিয়েট হবে। তো ওই জন্য আমি বলতে পারি অ্যাঙ্গেল ও ডি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি বি, ব্র্যাকেটে লিখে দেব উভয়েই সমকোণ বা উভয়েই 90 ডিগ্রি, উভয়ই সমকোণ বলে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এইবার আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়ে যায় সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, মানে এ ও ডি এর একটা কোণ সমকোণ, মানে এ ও ডি হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আবার বি ও ডি এর এই কোণটা সমকোণ, তার মানে বি ও ডি হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি উভয়ই সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ। এই যে উভয় সমকোণী ত্রিভুজ কথাটা লিখলাম, এর মানেই হচ্ছে দুটো ত্রিভুজের একটা করে কোণ 90 ডিগ্রি, ফলে দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান হয়ে গেছে। ঠিক আছে, তো এইবার আমি লিখব ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে তুলনা করে পাই, এর মধ্যে তুলনা করে পাই। আচ্ছা, তুলনা কেন করছি সেটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, দেখো উপপাদ্যর ক্ষেত্রে আমরা চেষ্টা করি দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার। ঠিক আছে, এই যে জায়গাটা এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে এ ও ডি আর বি ও ডি, সর্বসম প্রমাণ করার অর্থ হচ্ছে দুটো ত্রিভুজ সব দিক থেকে হবে সমান। তো সব দিক থেকে সমান হতে গেলে তিনটে কন্ডিশন হতে পারে, হয় তিনটে বাহুই সমান হতে হবে দুটো ত্রিভুজের, অথবা একটি কোণ দুটি বাহু সমান হতে হবে, অথবা দুটো কোণ একটি বাহু সমান হতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা কোণ 90 ডিগ্রি, দুটো ত্রিভুজের মধ্যেই 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান পেয়ে গেছি। মনে রাখবে 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে, মানে এই যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে ও এ, আবার এই যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু হচ্ছে ও বি। এবার ও এ ইজ ইকুয়াল টু ও বি, এবার ও এ আর ও বি এগুলো অতিভুজ, কারণ 90 ডিগ্রির বিপরীতে তৈরি হয়েছে। তো অতিভুজ ও এ ইজ ইকুয়াল টু অতিভুজ ও বি, কেন সমান? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধটা সবসময় সমান হয়। এইবার আবার এই ত্রিভুজ দুটোর দিকে যদি লক্ষ্য করি, তুমি দেখতে পাবে এরকমভাবে যদি হাত দিয়ে চেপে নাও, তাহলে বি ও ডি এই ত্রিভুজের মধ্যেই ও ডি বাহুটা রয়েছে। আবার যদি এরকমভাবে চেপে নাও, তাহলে এ ও ডি এরও মধ্যেই ওডি বাহুটা রয়েছে, মানে ওডি বাহুটা উভয় ত্রিভুজের মধ্যেই রয়েছে। তার মানে আমি লিখতে পারি যে ও ডি হলো সাধারণ বাহু, ওডি হলো সাধারণ বাহু, মানে কমন সাইড দুটোই ত্রিভুজের মধ্যে এ আছে।
তাহলে এই দুটো ত্রিভুজ এওডি আর বিওডি, তার একটা কোণ সমকোণ, তাই তারা সমকোণী ত্রিভুজ। অতিভুজটা সমান এবং আর একটা বাহুও সমান, তার মানে আমি বলতে পারি দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ ও ডি সর্বসম এরকমভাবে দেয় ইকুয়াল টু, আর এরকমভাবে একটা ঢেউ খেলানো চিহ্ন, বা একটা কাজ করতে পারো, খাতাটাকে ঘুরিয়ে এরকম একটা এস লিখে দিলেও হবে। এটা হচ্ছে সর্বসমের চিহ্ন। ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি, ঠিক আছে। এবার সর্বসম কেন হলো সেই কারণটাও লিখতে হবে। এখানে কারণটা হচ্ছে আর এইচ এস সর্বসমতা অনুসারে। এই আর এইচ এস এই কথাটার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড একেবারেই নয়, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। দেখো দুটো ত্রিভুজের একটা করে কোণ সমকোণ, ঠিক আছে। এইচ মানে হচ্ছে হাইপোটেনিউস, মানে অতিভুজ দুটো সমান। এস মানে সাইড, মানে রাইট অ্যাঙ্গেল আর হাইপোটেনিউস ছাড়া আর একটা কোনো সাইড মানে বাহু সমান। তাই এই সর্বসমতার নাম হচ্ছে আর এইচ এস সর্বসমতা, ঠিক আছে। আচ্ছা, আর এইচ এস এর ফুল ফর্ম হচ্ছে, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এইচ মানে হচ্ছে হাইপোটেনিউস, আর এস মানে হচ্ছে সাইড। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, হাইপোটেনিউস মানে অতিভুজ, আর এস মানে সাইড মানে বাহু। তো দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তারা সব দিক থেকে সমান হবে। এবার দেখো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, মানে এডির সাথে বিডি সমান হবে, কারণ দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান, তাই তারা সর্বসম। এডি ইজ ইকুয়াল টু বিডি। এটা লিখতে হয় অনুরূপ বাহু বলে, বা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এরকম লেখাও যায়, ঠিক আছে। প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল যে যেটাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত কথাটার মানে সম মানে সমান, দ্বি মানে দুই, আর খণ্ডিত মানে ভাগে ভাগ করা। তো সমান দুটো ভাগে এডি আর বিডি সমান হয়ে গেছে, ফলে উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। তো এর পরের ভিডিওতে আমরা এর বিপরীত উপপাদ্যটা আলোচনা করব। এটা উপপাদ্য নম্বর 32 ছিল। পরের উপপাদ্য 33 হচ্ছে এর ঠিক বিপরীত উপপাদ্য, সেটা ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করো, বেস্ট অফ লাক। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।